আজকে 6 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। 6 নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ি। বলছে ফাদার ওয়ান্টস টু অ্যাকোমোডেট টাকা 25,000 ফর হিজ সোন এডুকেশন। বলছে একজন পিতা তার ছেলের শিক্ষার জন্য সে কত টাকা জমা দিছে, 25,000 টাকা জমা করবে। The son will admit to college after 15 year. এখন থেকে 15 বছর পরে তার ছেলে কলেজে ভর্তি হবে। If the bank pay 10% compound interest quarterly, যদি সুদের হার 10% হয়, বছরে 4 বার দেওয়া হয়। কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার সুদ গণনা করা। How much money will be deposit now in the bank by the father? বলছে ব্যাংকের কত টাকা এখন তাহলে ডিপোজিট করতে হবে, মানে এখন কত টাকা রাখলে 15 বছর পর 10% সুদে কোয়ার্টারলি ইন্টারেস্টে তার এই 25,000 টাকা হবে। কি পরিমাণ টাকা আজকে রাখলে, ঠিক আছে, তাহলে আমরা কি বের করবো, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করবো। কারণ আমাদের 25,000 টাকা লাগবে এখন থেকে 15 বছর পরে, বুঝতে পারছি। আমরা এখন কি করবো, প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করবো। খাতায় আমরা এগুলো একটু তুলি, কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ফিউচার ভ্যালু। এখন থেকে 15 বছর পর তার এই 25,000 টাকা প্রয়োজন হবে, এন্ড হচ্ছে 15 বছর এবং ইন্টারেস্ট রেট 10%। কিন্তু এই সুদটা বছরে 3 বার গণনা করা হয়, এই জন্য 4 দ্বারা ভাগ করতে হবে। 3 মাস অন্তর অন্তর বছরে 4 বার সুদ গণনা করা হয়, তাহলে এখানে আসবে 2.5%। ঠিক আছে, 2.5%। আর এই 4 আবার এখানে গুণ করতে হবে, এন এর সাথে গুণ করতে হয়, আর এর সাথে ভাগ করতে হয় যখন বছরে একবারের বেশি সুদ গণনা করবে। একবারের বেশি যতবার সুদ গণনা করবে অতবারই আমাদের এন এর সাথে গুণ করতে হবে এবং আর এর সাথে ভাগ করতে হবে। ঠিক আছে, আমরা এখানে পেলাম 60 আর এখানে 2.5%। আমাদের কোশ্চেন করা হয়েছে কি পরিমাণ টাকা আজকে রাখলে ভবিষ্যতে 25,000 টাকা হবে। 1 প্লাস আর পাওয়ার এন, ফিউচার ভ্যালু হচ্ছে 25,000, আর এর মান 0.025, 2.5% কে ভেঙে 100 দ্বারা ভাগ করলে 0.025 আসবে। আর এন এর ভ্যালু হচ্ছে 60। আমরা উপরে 25,000 লিখবো, নিচে যে মানটা আসে ভাগ করলে আমরা বর্তমান মূল্য পেয়ে যাবো, যে কত টাকা বর্তমান মূল্য হয়েছে। বলো রেজাল্টটা কত হয়। Sir, 4.399. 4.3, 4 ঘর বলো। 4.3, 4.3, 9. 9, 9. 5, 9. শেষে কি 9? 9. হ্যাঁ হ্যাঁ 9. Sir, 5 কেন লিখছেন? 4.3997 তো।
7 হ্যাঁ কত হয়? স্যার 5,682.09 5,682.09 82 মিলছে? হ্যাঁ হ্যাঁ স্যার অ্যান্সার তো আমার কাছে নাই। উত্তর কি মেলে নেই? হয়েছে তো। পরের অঙ্কে আসি। পরের অঙ্কে বলছে 7 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার অঙ্কে বলছে if you invest a certain sum of money for 7 years, you will return 10,000, but if you invest the same amount for 12 years, then you will return টাকা 16,105.10। বলছে যে তুমি 7 বছরের জন্য একটা টাকা রাখছো, রাখার পরে সেই টাকাটা তুমি 7 বছর পরে সেই টাকাটা 10,000 হয়েছে, এবং তুমি সেই সেম টাকাটাই, অর্থাৎ যে টাকা রেখে তোমার 10,000 হয়েছিল 7 বছর পরে, সেম টাকাটাই আবার তুমি 12 বছরের জন্য রাখছো। তো সেখান থেকে তোমার রিটার্ন আসছে 16,105.10। if both the case interest rate same, অর্থাৎ দুইটা ক্ষেত্রে ইন্টারেস্ট রেট সমানই ছিল এবং কম্পাউন্ডেড পার অ্যানাম, প্রতি বছর চক্রবৃদ্ধি হইতো। and find the compound interest rate and the original sum of money। চক্রবৃদ্ধি সুদের যে রেট, সেই রেটটা তোমাকে বের করতে বলছে, এবং অরিজিনাল সাম অফ মানি, অর্থাৎ তুমি কি টাকা রাখছিলা, যে যেই টাকা রাখার কারণে তোমার এই 10,000 টাকা হয়েছে 7 বছর পরে, এবং 16,000 টাকা হয়েছে, 16,105 টাকা হয়েছে 12 বছর পরে। তাহলে ওই যে যেই টাকাটা তুমি রাখছিলা সেই টাকাটা কিন্তু তুমি ক্যালকুলেট করে বের করবা, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু তুমি বের করবা। ঠিক আছে, কি টাকা রাখার কারণে 7 বছর পরে 10,000 হয়েছে এবং আমাদের 12 বছর পরে একটা অ্যামাউন্ট বের হয়েছে না। আমরা একটু তুলি কি কি দেওয়া আছে। 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্কে এভাবে তোলার দরকার নেই, আমরা জাস্ট খালি সূত্র লিখবো আগে। আমরা জানি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর পাওয়ার এন। এই হলো আমাদের ফর্মুলা না, এই হলো ফর্মুলা। তো আমরা প্রথমে লিখি, প্রথমে আমরা ফিউচার ভ্যালু লিখবো 10,000 টাকা। হ্যাঁ, কারণ দুইটা ফিউচার ভ্যালু আছে, একটা হলো 7 বছর পরের একটা দেওয়া আছে, আর একটা আছে 12 বছর পরে। তো প্রথমে আমরা 7 বছরেরটা করতেছি। 7 বছর পরে আমরা যদি 10,000 টাকা পাই, একটা টাকা আমি রাখছিলাম, তার সাথে এই সুদ অ্যাড হয়ে 7 বছর পরে এই ব্যালেন্সটা বের হয়েছে। তুমি একটা টাকা রাখছো, সেটা সুদে আসলে 10,000 হয়েছে 7 বছর পরে। আবার আরেকটা টাকা বের হয়েছে, কত জেনেছিল এটা, 12 বছর পরে কত পাবো বলছিলাম, 16,105। 16,105.10 টাকা পাওয়া, ওই সেম টাকাটাই রেখে এবং সেম সুদের রেটে 12 বছর পর। বুঝতে পারছি? তাহলে এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। বুঝতে পারছি? 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ হারাই গেল।
এরপর আমরা 2 নং থেকে 1 নং এর মান বাদ দিব। 2 নং থেকে 1 নং বাদ দিলে দেখি কি আসে। দেখি ইকুয়েশন 2 minus 1 we get, ঠিক আছে। আমরা একটা মান থেকে আর একটা মান বাদ দিতেছি কেন? কারণ আমাকে আর এর মানটা আগে বের করতে হবে, এবং আর এর মানটা পেয়ে গেলে আমি এই কত টাকা রাখছিলাম প্রেজেন্ট ভ্যালু এটা বের হয়ে যাবে। তাহলে 2 নং এর মানটা বড় দেখি, এটাকে আমরা আগে রাখলাম 105.10 ইকুয়াল পিভি 1 প্লাস আর পাওয়ার 12, আর একটা হলো 10,000 ইকুয়াল পিভি 1 প্লাস আর পাওয়ার হলো 7। আমরা দুটো বিয়োগ করি, এখানে বিয়োগ করলে দাঁড়াইতেছে 6,105.10, ঠিক আছে। আর এখানে এই পিবি থেকে আমরা একটু ভুল করছি, সেটা হলো ভাগ হবে, সরি, কিন্তু কাটতে হবে আমাকে না, ভাগ করতে হবে। এটাকে এটা দ্বারা ভাগ করলে আসবে 1.61051, এইটা আসবে ভাগ করলে। এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমাদের দাঁড়াইতেছে, এভাবে লেখা ভালো হবে, এইভাবে লেখা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এটাকে দ্বারা এটা ভাগ করে এটা আসবে, এটা কাটা যায়। এখানে এই যে সূচকের নিয়ম অনুযায়ী এই 12 থেকে এই 7টি বাদ দিতে হবে, যেটা ভাগ আকারে আছে। 1 প্লাস আর পাওয়ার 12 মাইনাস 7। তারপরে আমরা এটা এখানে লিখি 1 পয়েন্ট, এটা ইজ ইকুয়াল টু 1 প্লাস পাওয়ার 5। আমরা উভয় পাশে √5 করব, উভয় পাশে √5 করব। √5, এখানেও 5। কেন 5 আনলাম? এই পাশের পাওয়ার 5টা সরানোর জন্য আমরা উভয় পাশে √5 করলাম। এই পাশে পাওয়ার যা থাকবে আমরা উভয় পাশে √ তাই করব। এটা কত আসে দেখো, আর এটা হবে 1 প্লাস আর, এটা করবো হলো 5 শিফট পাওয়ার দিব, 5 শিফট পাওয়ার। এই 5 শিফট পাওয়ার দিয়ে ওই ভ্যালুটা তুলবা, অর্থাৎ 1.61051। এই কাজটা করো, রেজাল্টটা বের হবে, কত হয়। স্যার 1.1 হয়। 1.1, তাহলে 1 বাদ দিলে 0.10 ইজ ইকুয়াল টু আর, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 10%। এই আর এর মানে যে কোনো একটা সমীকরণে বসালেই মান পেয়ে যাবে, ঠিক আছে। টিভির মান পাবো। তো আমরা 1 নং বসাই দিই, দেখি putting the value r is equal to 10% in equation 1, we get, আমরা পাই 10,000 ছিল ইকুয়াল টু পিভি ছিল 1 প্লাস আর এর মান 10%, বছর ছিল 7। তাহলে আমরা এটা লিখতে পারি 10,000 ভাগ 1.10 পাওয়ার 7 ইজ ইকুয়াল টু পিভি। তাহলে ভাগ করলে যেটা হবে, এটাই আমাদের কত টাকা আমি রাখছিলাম সেটা ভাগ করে দাও।
ওইটাই বলবো, আমি পরের অঙ্কে যাবো। তো 31 কি 5,131.58 পাঁচ 58 58, হ্যাঁ। শেষ। এখন আমরা পরের অঙ্কে আসি। আট নাম্বার, a man left at the 11th hour of his death টাকা 18,000। বলছে একজন ব্যক্তি তার মৃত্যুকালীন সময়ে কি করছে, 18,000 টাকা রেখে গেছে। এবং কি করে একটা ডিরেকশন দিয়ে গেছে। কি ডিরেকশন দিছে, that it should be divided in a such a way that his three sons aged 9, 12 and 15 years should each receive the same amount when they reach to age of 25। বলছে যে একজন লোক সে মৃত্যুকালে 18,000 টাকা রেখে গেছে এবং বলে গেছে যে তিনটা ছেলের মধ্যে এই টাকাটা সমান ভাগে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তিনটা ছেলে সমান ভাগে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, এই টাকাটা। এখন এই টাকাটা 3 ভাগে ভাগ করতে কখন, প্রত্যেকের বয়স কিন্তু 25 বছর পূর্ণ হইতে হবে, তখন এই টাকাটা পাবে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে 25 বছর হতে কোন ছেলে কত বছর বাকি আছে সেটা আগে বের করবো। 3 ছেলের মধ্যে কার কত বছর বাকি আছে 25 বছর পূর্ণ হতে, সেটা আগে বের করব। এরপরে আমরা বের করব কার ভাগে কত করে পড়ে। সবারই সমান হবে, কারণ কোশ্চেনে বলে দিয়েছে সবার সমান দেখাইতে। আমরা ওই অ্যামাউন্টটা কত হবে, কার তিনজনের ভাগে কত করে পড়তে, সেটা আমরা এখন বের করবো। প্রথমেই দেখো দেওয়া আছে আমাদের অঙ্কে তিনজন ছেলের 25 বছর হইতে কার কত বছর বাকি আছে সেটা আমরা আগে বের করবো। প্রথমে লেখো first son will get money after, বড় ছেলের বয়স কত থেকে শুরু, 15, 25 মাইনাস 15, তাহলে তার কত বছর সময় লাগবে, আরো 10 বছর সময় লাগবে। এরপর আমাদের second son will get money after 25 minus 12, ওর লাগে 13 বছর সময়। তারপরে থার্ড সন will get money after 25 minus 9, কত, 16। তাহলে এরকম তিনজন 3 ইয়ারে, মানে একজন পাবে 10 বছর পরে টাকা, একজন 13 বছর পরে পাবে, একজন পাবে 16 বছর পরে টাকা, কিন্তু সবাই সমান টাকাই পাবে। এখন ওই টাকার পরিমাণটা কত সেটা বের করব। আমাদের দেওয়া আছে কি, ফিউচার ভ্যালু দেওয়া আছে, আমাদের এখন বের করতে হবে। না, এটা তো রেখে গেছে, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের ফিউচার ভ্যালুতে কনভার্ট করতে হবে। অর্থাৎ প্রথম ছেলে 10 বছর পরে কত পাবে, সেকেন্ড ছেলে এবং থার্ড যে ছেলে, তিনজন ছেলে, তাদের যখন 25 বছর পূর্ণ হবে কত করে পাইতেছে সেটা আমরা বের করতেছি। লিখবো ফিউচার ভ্যালু ফর্মুলা, লিখি ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু, নামে যেহেতু প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু ফর্মুলা লিখবো এফবি 1 প্লাস আর পাওয়ার এন। যেহেতু 3টা বছর 3 রকম, আমাকে 3বার এই সূত্রটা যোগ করতে হবে। একই সূত্র 3বার যোগ করবো আমরা। হ্যাঁ,
বেসিক্যালি বছরটা চেঞ্জ হয় স্যার বছরের দেওয়া কি আছে ফিউচার ভ্যালু নাকি প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে? প্রেজেন্ট দেওয়া আছে present value। সে এখন রেখে গেছে এবং বলে গেছে যে 3 ছেলেকে সবার যখন 25 বছর পূর্ণ হবে সবাইকে সমান ভাগে টাকাটা ভাগ করে দিতে। ওই টাকার পরিমাণটা কত, মানে ভবিষ্যতে যে টাকাটা পাবে তার পরিমাণটা কত সেটা বের করব। তো আমি কেন প্রেজেন্ট লিখলাম, যেহেতু প্রেজেন্ট দেওয়া আছে আমাকে এই প্রেজেন্টের সূত্রে লিখতে হবে। এখানে কত কত রেখে গেছিল জানি, 18,000 টাকা রেখে গেছে। এখানে নাম্বারিং করতে হবে এন, কারণ হচ্ছে এন আমাদের 3 রকম, 3 জনের 3টা এন। এই জন্য আমরা বাকি সব কিন্তু সেম, এইখানকার ব্যালেন্স যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, কারণ বলেই তো গেছে যে সমান ভাগে ভাগ, ফিউচার ভ্যালুটা সবার সমান হবে, আর এর মানও সেম থাকবে, জাস্ট খালি বছরটা চেঞ্জ হইতেছে, সেই অনুযায়ী কার ভাগে কত পড়ছে সেটা দেখবো। আমি সবার থেকে ফিউচার ভ্যালু পরেই কমন নিই। আর এর মান কোশ্চেনে দেওয়া আছে 3.5%। 3.5% ভাঙলে এটা হয়, এটা হলো ইয়ার ওয়ান, সরি ইয়ার ওয়ান না, তো এটা হলো 10 বছর। হ্যাঁ, প্রথমটা 10 বছর, তারপরেরটা হলো 13 বছর, তারপরেরটা হলো 16 বছর। বুঝতে পারছি? এখন সবার মধ্যেই কিন্তু এফবি সেম না, আমরা এফবি কমন নিতে পারি। এফবি যদি কমন নেই, আমার এখানে থাকতেছে 1/1.03 পাওয়ার 10, এখানে থাকতেছে 1/1.035, সরি 5টা লিখিনি, 035 পাওয়ার 10, এটা 13, আর এটা 1/1.035 পাওয়ার 16, 18,000। এখানে এফবি, এটা পুরোটা একবারে ক্যালকুলেট করে ফেলো, করে এখানে ভ্যালু বসাই দিবা, ভাগ করলে তুমি এফবির মান পেয়ে যাবে, তার ভাগে কত পড়ছে। পুরোটা ক্যালকুলেটর এইভাবে তুলবা, 1/1.035 পাওয়ার 10 প্লাস, তারপরে বাকিগুলো এভাবে তুলবা, আস্তে আস্তে দেখে দেখে তোলো। টোটাল রেজাল্টটা আমাকে একটু বলো কত। 1.9250 1.92 9250 ভাগ করে এবার, 18,000 ভাগ ওইটা, 9,350.50 51 লেখা যায়। পরের অঙ্কে আসি। নয়, বলছে যে মিস্টার আমিন, মিস্টার আমিন পেইড টাকা 5
lakh cash to buy a building and agree to pay the balance of taka 3 lakh after 3 years. বলছে আমিন 5 লাখ টাকা ক্যাশ দিছে, একটা বিল্ডিং কিনতে গেছে, যে সে কি করছে 5 লাখ টাকা নগদ দিয়ে দিছে ক্যাশ, এবং আরো 3 লাখ টাকা সে দিবে, কিন্তু সেই টাকাটা এখন দিতেছে না। সে কি করতেছে, এই 3 লাখ টাকাটা 3 বছর পরে দিবে, এখন দিবে না। ঠিক আছে? তো ফাইন্ড দ্য ক্যাশ প্রাইস অফ দ্য বিল্ডিং ইফ দ্য রেট ইজ 12% কম্পাউন্ড হাফ ইয়ারলি। তাহলে ক্যাশ প্রাইসটা কত হবে, বিল্ডিং এর নগদ মূল্য কত? নগদ মূল্য বলতে এখানে তো একটা নগদ টাকা অলরেডি দিছে, কেনার সময় দিছে, এবং আরেকটা টাকা দিবে 3 লাখ, কিন্তু সেটা এখন দিবে না, দিবে 3 বছর পর। তাহলে নগদ মূল্য বলতে বুঝাইতেছি এই ক্যাশ ভ্যালু প্লাস এই 3 লাখ টাকা যেটা ভবিষ্যতে দিবে সেটার আজকের মূল্য। বুঝতে পারছি? 3 লাখ টাকা যেটা ভবিষ্যতে দিবে তার আজকের মূল্য প্লাস হচ্ছে এই ক্যাশ, এই দুইটা মিলে হচ্ছে বিল্ডিং এর ক্যাশ ভ্যালু। ঠিক আছে? অর্থাৎ নগদ মূল্যটা কত আছে। আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ওই 3 লাখ টাকার বর্তমান মূল্য আগে বের করা, তারপরে আমরা এই 5 লাখের সাথে অ্যাড করে দিলেই বিল্ডিং এর নগদ মূল্য বের হবে। অর্থাৎ তুমি যদি এখনই সম্পূর্ণ টাকা দিয়ে দিতা তাহলে কত টাকা দিতে হইতো সেটা এখন বের করব। যদি এখন 5 লাখ এবং 3 বছর পরে 3 লাখ দাও তাহলে 8 লাখ পড়তেছে বিল্ডিং এর মূল্য, কিন্তু তুমি যদি সম্পূর্ণ টাকাই আজকে দিয়ে দাও তাহলে তার মূল্য কত পড়তেছে সেটা বের। কোশ্চেন নাম্বার 9। আর সূত্র হলো, আগে তুলে নেই কি কি দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ক্যাশ, এটাকে আমরা ডাউন পেমেন্ট বলি। হ্যাঁ, যেটা নগদ দেয় সেটাকে আমরা ডাউন পেমেন্ট বলি। ডাউন পেমেন্ট 5 লাখ, অর্থাৎ নগদ দিচ্ছে 5 লাখ, এবং ভবিষ্যতে দিবে 3 লাখ। আর ইন্টারেস্ট রেট 12%, কিন্তু এই সুদটা বছরে হাফ ইয়ারলি 2 বার গণনা করা হয়। হাফ ইয়ারলি মানে বছরে 2 বার, তাহলে 6% করে প্রতি হাফ ইয়ারে কাউন্ট করা হইতেছে। এবং বছর কত হবে, 6 বছর, 3 বছর, কিন্তু এটা কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। কেন? কারণ ওই যে বছরে 2 বার সুদ গণনা করা হয়েছে, এই জন্য আর এর সাথে যেটা ভাগ হবে ওইটা এন এর সাথে একবার এসে গুণ হবে। এখন তার মানে 6 বার সুদটা বাড়তেছে। ঠিক আছে? টোটাল 6 বার সুদ কাউন্ট করা হয়েছে। তা আমরা এখন লিখি যে সূত্র লিখি, প্রেজেন্ট ভ্যালু সূত্র, বি 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে আমার ফিউচার ভ্যালু হলো 3 লাখ, আর এর মান হলো 6% মানে 0.06, এন এর মান 6। 3 লাখকে ভাগ করবা, যেটা ভ্যালু আসে সেটা ভাগ করবা, সর্বশেষ আমরা লিখবো ক্যাশ প্রাইস অফ দ্য বিল্ডিং ডাউন পেমেন্ট প্লাস পিভি। ডাউন পেমেন্ট 5 লাখ, পিভি যেটা বের হয় যোগ করে দিবো। ওইটার নিচে আছে 1.4185 1.4 টোটাল আছে হচ্ছে বুঝিনি, টোটালটাই বলো। আচ্ছা এটাকে 1.4 কত? 45 না 1.4185 4185 নিচে নিচে টোটালটা আছে হচ্ছে 2
211,488 211,488.16. এটাই আমাদের টোটাল বিল্ডিং এর প্রাইস। অর্থাৎ তুমি 3 বছর টাকা পরে দিলে তোমার 8 লাখ টাকা দিতে হইতেছে, আর আজকে দিলে তোমার 7,14,11,488 টাকা দিতে হইতেছে। ঠিক আছে, তাহলে এটা শেষ। আমরা নেক্সট রাউন্ডে যাবো। চলছে। হ্যাঁ স্যার শেষ। কোশ্চেন নাম্বার 10। মিস্টার শিমুল ঋণ নিছে। কত টাকা ঋণ নিছে? 750 টাকা ঋণ নিছে ফ্রম এ মানি লেন্ডার, যে ঋণের মহাজন তার কাছ থেকে। and bill is renew after every half year and it increase of 21%. বলছে প্রতি অর্ধবার্ষিকী সুদ দেওয়া হলে 21%। অর্থাৎ এক বছর তাহলে সুদ কত ছিল? 42 ছিল। এক বছরে 42 ছিল, অর্ধবার্ষিকী বলতেছে 21%। তো আমাদের হাফ ইয়ারলি থাকলে আমরা কি করি? আর এর সাথে গুণ ভাগ করি, এন এর সাথে গুণ করি। কিন্তু এখানে কিন্তু ভাগ করা যাবে না আর কি, কারণ তোমাকে ভাগ করেই দিছে, বলেই দিছে যে অর্ধবার্ষিকীতে সুদের হার 21%। অর্থাৎ প্রথম 6 মাসে 21%, পরের 6 মাসে 21%, এইভাবে। বুঝতে পারছি? তার মানে ভাগ করা আছে, তুমি আবার ভাগ করতে যাবা না আর এর মানটা। and what time will release before it reach টাকা 7,500? অর্থাৎ যে কত বছর সময় লাগবে এই 7,500 টাকা পৌঁছাতে। তুমি যে 750 টাকা ঋণ নিছো, এটা 7,500 হবে, কিন্তু কবে হবে না কতদিন পরে হবে সেই সময়টা তোমার কাছে জানতে চেয়েছি। অলওয়েজ মনে রাখবা, ঋণ নিলে সেটা হলো প্রেজেন্ট ভ্যালু। তাহলে 750 টাকা হলো প্রেজেন্ট ভ্যালু, আর তুমি বানাইতে চাইতেছো কত? 7,500। এটা হলো ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, এবং আর এর মান আছে, কিন্তু আমাদের কোশ্চেনে এন এর মান নাই। এই এন এর মানটাই জানতে চাইছে যে কত বছর পর এই টাকাটা 750 টাকা 7,500 টাকা হবে। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু 750, ফিউচার ভ্যালু মান 21%, চাইছে এন এর মান। এটা আমরা সূত্র লিখি, আমরা প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখতে পারি, ফিউচার ভ্যালু সূত্র লিখতে পারি। ফিউচারে লিখলাম 1 প্লাস আর পাওয়ার এন। এবার এখানে ফিউচার ভ্যালু হলো 7,500, প্রেজেন্ট ভ্যালু 750, 1 প্লাস আর এর মান 21। এন কিন্তু শুধু এন লেখা যাবে না, নর্মাল যে এন, সেই এন এর সাথে আবার 2 গুণ করতে হবে। কেন? হাফ ইয়ারলি বলার কারণে। কোশ্চেনে হাফ ইয়ারলি বলছে, এই হাফ ইয়ারলি বলার কারণে আর এর সাথে ভাগ যাবে না, কারণ কোশ্চেনে আর এর সাথে ভাগ করে দিয়ে দিছে। এন এর সাথে কি করতে হয়? গুণ করতে হয়। যেহেতু আমরা এন এর মান জানি না, এই জন্য আমরা এখানে দেখাইতে পারি নাই। সেদিকে সূত্রের পরে এই জায়গাটায় এন এর একটা ভ্যালু আমরা এখানে বসাই দিই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ভাগ করব। 7,500 ভাগ 750, সেখানে হলো 1.21 পাওয়ার 2n। এন এর মানে বের করব। টু টার্মসে ওই যে বছরে 2 বার সুদ গণনা করা হয় হাফ ইয়ারলি, এই জন্য টু অ্যাড গুণ হয়েছে এন এর সাথে। কেন? আমাদের রুলস অনুযায়ী এন এর সাথে ভাগ গুণ করতে হয়, আর এর সাথে ভাগ করতে হয়। আর এর সাথে ভাগ কেন করলাম না? কারণ ভাগ করা আছে, এন এর সাথে অবশ্যই গুণ দিতে হবে।
n এর মান জানি না দেখে আর আমরা এখানে যেমন যদি বলতো 10 বছর তাহলে আমি এখানে লিখতাম n = 10 × 2 20 লিখতাম, কিন্তু আমি এটা জানি না, এই জন্য এটা n ই রেখে দিচ্ছি। এখন লগ নিতে হবে, হ্যাঁ লগ নিয়ে এটাকে সলভ করতে হবে উভয় পাশে। আমি এই পাশে লগ 10 লিখলাম আর ওই পাশে লগের আগে পাওয়ারটা চলে আসবে 1.21 হবে। লগ 10 ভাগ এই 2 এই লগ 1.21 এনটাকে রেখে দিছি আর বাকি সব নিচে পাঠিয়ে দিছি। ভাগ করলে যেটা হবে এটাই অ্যান্সার। কত হয়? Sir, 6.0397. 6.0 0397. 04 লিখুন। ৭৯। হয়েছে, পয়েন্টের পরে আর মান দেখেন এটা না। পরের অঙ্কে আসি। কোশ্চেন নাম্বার 10 বলছে এ বিজনেসম্যান made an agreement to repay টাকা 20,000 at 10% compound interest। বলছে একজন লোক সে কি করতেছে 20,000 টাকার একটা চুক্তিতে গেছে এবং এই চুক্তিতে তাকে কি করতে হবে, তার সাথে অ্যাড হবে 10% চক্রবৃদ্ধি সুদ। আফটার হাউ মাচ টাইম হি উড গিভ টাকা 51,874.85। কত সময় পরে এটা 51,874.85 হবে। এটা বাসায় করে নিবে, এটা পারবা সেম অঙ্ক, এটা সেম অঙ্ক, বুঝতে পারছি? একদম হুবহু অঙ্ক, এই গুণ টুনের কোনো ঝামেলা নাই, মানে কোশ্চেনে শুধু একবারই গণনা করা হয়েছে বছরে। 11 দিন বাসায় করবা। 12 নাম্বারটা দেখি। In your saving account at Ogroni Bank Limited, Mr. Hashem টাকা 4,950 is deposit now and the bank interest rate 2 times in a year। বছরে দুইবার সুদ গণনা করা হয়। যদি বছরে দুইবার সুদ গণনা করা হয় তাহলে তোমাকে কি করতে হবে, এই আর এর মান এই 8% কে অর্ধেক করে নিতে হবে, ঠিক আছে? How many year before টাকা 1,500 was deposit in this amount। বলছে কত বছর আগে 1500 টাকা রাখছিল, ঠিক আছে, ব্যাংকে 1500 টাকা কবে রাখছিল, যেটা কিনা এখন কত হয়েছে 4,950 টাকা। ওই বছরটা তোমার কাছে কোশ্চেন করা হয়েছে। এটাও কিন্তু মাত্র যে অঙ্কটা করলাম ওই নিয়মের, তারপর আমি করে দিতেছি, সেম প্রসেসিং এ করতে হবে। এখানেও আমাদের যে 2n আনতে হবে, বছরে যেহেতু দুই বছর গণনা করছে। হ্যাঁ 11তে এই শুভ ওইটাই। 12 দেখি। 12 বলতেছিল প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে এবং ফিউচার ভ্যালু দেওয়া আছে। প্রেজেন্ট ভ্যালু হলো 1500 টাকা রাখার কারণে তার টাকা দাঁড়াইছে 4,950 এবং এখানে বছরটা বের করতে হবে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে 8%, যেটা কিনা বছরে দুইবার সুদ গণনা করা হয়েছে, এই জন্য এখানে কত পার্সেন্ট আসছে 4% আসছে। আমরা তাহলে সূত্র লিখি, future value is equal to present value into 1 plus r power n। তাহলে এখানে 4,950, এখানে হলো পিবি 1500, 1 plus 4%, n হবে 2n হয়ে যাবে, ঠিক আছে, 2n হয়ে যাবে।
2n বারবার কেন আসতেছে আমি একটু এইভাবে ভেঙে দেখাই। হ্যাঁ, কেন 2n আসতেছে? আমরা তো সূত্র এইভাবে লিখতে পারি না, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আর বাই m পাওয়ার nm, নাকি এইটাই তো লেখা যায়। তো এটা ছিল, এটা এগুলো না লিখলাম কারণ এগুলো দেওয়া আছে, এটা দেখে লেখা বুঝাই। আর এর মান হলো প্রশ্নে 8% দেওয়া, 8% মিনস এইটা ভাগ 2, এখানে n এর মান বের হবে আর m এর মান হচ্ছে 2। ঠিক আছে, m এর মান 2, m মানে হচ্ছে মাল্টি পিরিয়ডিং, যে বছরে 2 বার শুধু গণনা করছে এই জিনিসটাই কিন্তু দেখে যে 4%, এই যে 4%, এটাই কিন্তু এখানে দেখছি। আর এই যে n এর সাথে m গুণ, n সাথে m গুণ হয়েছে, m কত এখানে বসেনি 2। ঠিক আছে, এভাবে করতে পারে, এভাবে করতে দিচ্ছে। এভাবে করলে আমাদের কাজটা একটু ইজি হয়, এই জন্য আমরা একটু শর্টকাটে করি। আগে আমরা এখানে কাজটা করে দেখাই। তো অঙ্কটা আগের মতোই হয়ে গেল, লগ নিবা আবার পাশে, লগ যেটা আসবে ওইটা এখানে 2n log 1.04, তারপরে লগ হলো 3.3 কত 3.3, হ্যাঁ হ্যাঁ এখানে হবে 2 log 1.04 is equal to n, n এর ভ্যালু বেড়ে যাবে ভাগ করলে। ভাগ করলে হয় হচ্ছে 15.2। 15.15 লিখলেই হবে। এরপর 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন করা হয়েছে যে ইন হোয়াট টাইম টাকা 10,000, 10,000 টাকা রাখছে, ঠিক আছে, 10,000 টাকা রেখছি, উইল বি ডাবল, দ্বিগুণ হবে। অর্থাৎ কি, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যদি 10,000 হয়, ফিউচার ভ্যালু হবে কত 20,000। ঠিক আছে, if the interest rate 8% and the compound half yearly, এটা বাসায় পারবা না, মাত্র এই অঙ্কটা করলাম ওইরকম হাফ ইয়ারলি, যেহেতু দুই এখানে যা যা করছি এখানে তাই হবে। প্রেজেন্ট ভ্যালু হবে 10,000, ফিউচার ভ্যালু হবে 20,000। এরপরের বাকি কাজটা সেম, এই 12-এর মতো, 11, 12, 10 এগুলো একরকম অঙ্ক, সেটা বাসায় পারবে। 14 নাম্বারটা দেখি, দ্য পার্সেন্টেজ অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 6%। চক্রবৃদ্ধি সুদের হার 6%, অর্থাৎ 100 টাকায় 6 টাকা সুদ ধরা হয়। And any money within how year will be it 3 times, বলছে এই টাকাটা 3 গুণ হইতে কত সময় লাগবে এবং 4 গুণ হতে কত সময় লাগবে। তো আমরা চাইলে, যেহেতু আমাদের কোশ্চেনে কিন্তু প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কোনোটাই নেই, জাস্ট খালি সুদের হার বলে দিছে এবং কোনটা কত গুণ হবে সেটা বলে দিছে, আমরা চাইলে প্রেজেন্ট ভ্যালুকে 100 ধরে ফিউচার ভ্যালু যেটা যত গুণ বলবো তত গুণ দিয়ে দিব, তাহলে আমরা ফিউচার ভ্যালু পেয়ে যাবো। আমরা 100 ধরে অঙ্কটা করবো, যে কোনো মান ধরতে পারো তুমি, XYZ ধরে করতে পারো, আবার তুমি চাইলে 100, 200, 500 যেই মান চাই ওই মান ধরে কাজ করতে পারবে, একই রেজাল্ট হবে তুমি যেভাবেই করো না কেন। আমরা একটু বোর্ডে যাই এখন।
কত হয় প্রথমটার অ্যান্সার। হ্যাঁ, অঙ্কের নাম্বার 14 হবে এটা। হ্যাঁ? কত আসে? স্যার 18 এটা শেষ। হ্যাঁ, এখন আমরা বিকরণ 2 এ করবো। কোয়াড্রিপল অর্থাৎ 4 গুণ করতে বলছে। কোয়াড্রিপলের বাংলা হচ্ছে 4 গুণ। তো এটাকে 2 নাম্বার রিকোয়ারমেন্ট বানাই দিই আমরা। 4 গুণ মানে এটা কি হয়ে যাবে? 4 গুণ হবে এখানে, জাস্ট এখানে 400 হবে, যে জায়গায় 300 লিখছে সেই জায়গায় 400 বানাই দিই, 4 হয়ে যাবে। আর সব ঠিক থাকবে। হ্যাঁ, অ্যান্সার কত হয়ে যায়? অ্যান্সার বসালেই শেষ আমাদের আজকে, আর করবো না আমরা আজকে। এই পর্যন্তই ক্লাস। চার বসায় 3.79 23.79, এটাই আমাদের অ্যান্সার। মিলছে না অঙ্কের অ্যান্সার? মিলছে। স্যার আমার কাছে আজকে এই পর্যন্ত ক্লাস। বিকালে আবার ক্লাস আছে।